সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কথা রাখেননি। তিনি বিট্রে করেছেন, কমিটমেন্ট ভঙ্গ করেছেন। বাংলাদেশের মিডিয়া এনসিপি নেতৃবৃন্দকে সহ্য করতে পারছে না। অপপ্রচারে লিপ্ত, সংঘবদ্ধ প্রপাগান্ডার শিকার হচ্ছে এনসিপি। ডক্টর ইউনূস একা হয়ে গিয়েছেন। এই সবগুলো কথা বলেছেন নাহিদ ইসলাম, বাংলাদেশের এনসিপির প্রধান এবং জুলাইয়ের আন্দোলনে অন্যতম প্রধান সিপাহ সালার সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দৈনিক আমার দেশ পত্রিকার সাথে মন খোলাভাবে অনেকগুলো কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধান কথা রাখেনি সেই কথা বলেছেন, জুলাই সনদ নিয়ে কথা বলেছেন, ডিজিএফআই নিয়ে কথা বলেছেন, মিডিয়া নিয়ে কথা বলেছেন এবং একটি বিকল্প মিলিশিয়া বাহিনী গঠন করার জন্যও কথা বলেছেন। মোট 6টি বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা সেগুলো নিয়ে আলাদা আলাদা কথা বলবো। তার সাথেও তিনি আরও বলেছেন, ডক্টর ইউনূস বর্তমানে একা হয়ে পড়েছেন এবং গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা অনেকেই ভুল পথে যাচ্ছেন। র্যাব, পুলিশ, বিজিবি, জুলাই অভ্যুত্থান, নির্বাচন, এসব নিয়ে আমরা এখন বিস্তারিত আলাপ করব। প্রিয় বন্ধুরা, নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, যখন সেনাপ্রধান বলে নির্বাচন জুলাইয়ের মধ্যেই হতে হবে, এটি সেনাপ্রধানের এখতিয়ারের মধ্যে নেই। সেনাপ্রধান সব কিছুতে মতামত দিতে পারেন যে কোনো বিষয়ে, কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন না। ডক্টর ইউনূসের প্রটোকলের সাথে তার অবস্থান যায় না, অথচ তিনি সে কথা রাখেননি। সেনাবাহিনী সংস্কার করেননি, কোনো কিছুই করেননি। সেনাপ্রধানের নিজের মুখে জুলাই পরিস্থিতিকে, জুলাই আন্দোলনকে মবক্রেসি হিসাবে ট্রিট করতে চাইছেন, যা এখন সেমি ফ্যাসিবাদীরা সেই হিসাবে উল্লেখ করছে। অথচ এই কথাটি প্রথম বলেছিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেই প্রথম জুলাই আন্দোলনকে মবক্রেসি হিসাবে ট্রিট করেছিল। এখন জুলাই উত্তর পরিস্থিতিকে, কৃত্রিম পরিস্থিতিগুলোকে, গুম-খুম, হত্যা নির্যাতনগুলোকে অথবা গণপিটুনিগুলোকে মবক্রেসি হিসাবে উল্লেখ করা হচ্ছে। সেই সাথে জুলাই আন্দোলনকে গুলিয়ে ফেলা হচ্ছে। প্রথমে নির্বাচন নিয়ে তিনি বলেছেন শুধুমাত্র একটি দলের সাথে আলোচনা করে নির্বাচন কবে হবে সেটি নির্ধারণ করা উচিত হয়নি সরকারের। কারণ সরকারের উচিত ছিল সব দলের সাথে আলোচনা করে তারপরে ঘোষণা দেওয়া। কিন্তু লন্ডনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে দেখা করেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে কবে ইলেকশন হবে। এই জিনিসটি মোটেই গণতান্ত্রিক হয়নি, আলোচনা ভিত্তিক হয়নি। অন্য দলগুলো এখানে গণতান্ত্রিকভাবে উপেক্ষিত হয়েছে। এই কথাটি নির্বাচন বলতে গিয়ে তিনি বলেছেন। আরও বলেছেন জুলাই সনদ নিয়ে, জুলাই সনদ অবশ্যই হতে হবে এবং জুলাই সনদের ব্যাপারে সবার নিজস্ব একটি টিম ন্যারেটিভ থাকবে, কমন ন্যারেটিভ থাকবে। যারা জুলাই আন্দোলনের পক্ষে, ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই মতামত একই রকম হবে। এরপরে তিনি সেনাপ্রধানকে নিয়ে কথা বলেছেন। আন্দোলনের পর ডক্টর ইউনূস যখন শপথ নিয়েছেন, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটি অলিখিত চুক্তি হয়েছিল। সেই চুক্তি সেনাপ্রধান মানেননি। এই কথাটি নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন। আপনারা জানেন নাহিদ ইসলাম এমনিতে স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসেন, পছন্দ করেন। তিনি যা বলেন স্পষ্ট করেন, কোনো প্যাচগোছ রাখেন না। তবে তার কথাবার্তার খুব ওয়েট থাকে। এবং এরপরে সেনাবাহিনী যে বলেছে যে ডিজিএফআই যে জুলাই আন্দোলনের বিরুদ্ধে যে নেগেটিভ ভূমিকা রেখেছিল, এই ব্যাপারে তাদের অনুতপ্ত কোনো ভাব দেখা যায়নি। সেনাবাহিনীর ভিতরে সংস্কার হয়নি। যারা নেগেটিভ ভূমিকা রেখেছিল তাদের কোনো বিচার হয়নি। এই বিষয়ের জন্য সেনাবাহিনীকে অবশ্যই দায় নিতে হবে। এখন না হোক, অবসরের পরে সেনাবাহিনী কিন্তু আরও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারেন। বিব্রতকর পরিস্থিতির কথা নাহিদ ইসলাম বলেননি, সেটা বলেছি আমি। নিশ্চিতভাবেই এখন তিনি যে ক্ষমতা ভোগ করছেন, অবসরের পরে তিনি তো আর সেই ক্ষমতায় থাকবেন না। তখন পত্রিকাগুলো তাকে ইচ্ছা মতো প্রশ্ন করবে, যেখানে মানুষ দেখবে হয়তো থুতু করবে, ছিছি করবে, তার পরিবার নেগেটিভ পরিস্থিতির শিকার হতে পারে। সেই কারণেই মানুষ যখন দায়িত্বে থাকে, শুধু সেনাপ্রধান নয়, যে কোনো মানুষ যে কোনো দায়িত্বে থাকে, দায়িত্বটি সুন্দরভাবে পালন করা উচিত। তাহলেই তার পরবর্তী জীবনটা আর প্রশ্নবিদ্ধ হয় না। নয়তো যে কোনো সময় মানুষকে প্রশ্নবিদ্ধ হতে হয়। এবং এই সেনাবাহিনী চুক্তি রাখেনি, সংস্কার করেনি, মিলিশিয়াও গঠন করেনি। এরপরে ডিজিএফআই যে নেগেটিভ ভূমিকা রাখেছিল, ডিজিএফআইয়ের ব্যাপারে তিনি কোনো সংস্কারমূলক ব্যবস্থা নেননি। ডিজিএফআইয়ের মধ্যে কোনো অনুতপ্ত ভাব দেখা যাচ্ছে না। ডিজিএফআই জুলাই আন্দোলনের পক্ষে, অর্থাৎ সংস্কারের পক্ষে ভালো ভূমিকা রাখছে না। তারা তাদের পূর্বের পরিস্থিতি থেকে এখনও বেরিয়ে আসেনি। নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম সেনাবাহিনী থেকে যারা অপরাধী, সিনিয়র হয়ে গিয়েছে, নানান অপরাধের সাথে যুক্ত হয়েছে, বাধ্য হয়ে হোক, যেভাবে হোক,
তাদেরকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে, বিদায় নিতে হবে। কিন্তু সেটা না করে ওয়াকারুজ্জামান তাদের রক্ষা কবচ হিসেবে রয়ে গিয়েছেন, এমনকি তাদেরকে প্রমোট করে ভালো ভালো পদে দিচ্ছেন, যা দেখা যাচ্ছে, এবং তারা দেশের ভিতরে নানান সময় নানান পরিস্থিতি তৈরি করছে। এরপরে তিনি বলেছেন মিডিয়া নিয়ে, মিডিয়া কোনোভাবেই এনসিপিকে সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ যেভাবে সহ্য করতে পারতো না, বিএনপির মধ্যে একটি অংশ আছে, সেটা অবশ্য দুধের স্বরের মতো উপরে যেরকম বেশি থাকে, স্বর যেমন সমগ্র দুধ নয়, তেমনি শুধুমাত্র স্বর রেখে কেউ কিন্তু দুধ ফেলে দেয় না। দুধ খাওয়ার জন্যই মানুষ জাল দেয়, স্বর বাড়তি জিনিস হিসেবে পায়। অর্থাৎ এই যে বিএনপির উপরে যারা আছে তারা স্বরের মতো, এদেরকে ফেলে দিলে দুধের মান কোনোভাবেই কমবে না। নাহিদ ইসলাম সেটি বোঝাতে চেয়েছেন। তো বিএনপির যারা স্বরের মতো উপরে বেশে আছে তারাই ফ্যাসিবাদের সাথে সুর মিলিয়ে এনসিপিকে আক্রমণ করছে। আওয়ামী লীগ এবং বিএনপির যারা সুবিধাবাদী এবং সেনাবাহিনীর একটি অংশ এবং মিডিয়া কোনোভাবেই এনসিপিকে মেনে নিতে পারছে না। এটি স্বৈরশাসন, ডিকটেটর, ফ্যাসিবাদী এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগেরই মতামতের অংশ হিসেবে তিনি সাব্যস্ত করেছেন নাহিদ ইসলাম। এরপরে নাহিদ ইসলাম বলেছেন আপনার মিলিশিয়া বাহিনী গঠন নিয়ে। একটি মিলিশিয়া বাহিনী গঠন করা জরুরি ছিল, তবে নাহিদ ইসলাম এই ব্যাপারে নরম। কেন গঠন করা হয়নি তিনি সেটা ব্যাখ্যা দিয়েছেন। আওয়ামী লীগের সময় মিলিশিয়া গঠন করা হয়েছিল রক্ষী বাহিনী নামে। সেই রক্ষী বাহিনী জনতার উপরে অত্যাচার করেছে, মানুষের বাড়ি দখল করেছে। আপনারা জানেন এই রক্ষী বাহিনী 368টি বাড়ি দখল করেছে, গ্রামে গঞ্জের বাদ। এটা হলো গুলশান বনানীতে শুধুমাত্র, যেগুলোর মালিক ছিল বিহারি। কিছুদিন আগে এই যে আপনার এই ধানমন্ডিতে জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ আপনার 38 কাঠার একটি বাড়ি দখল করেছেন। 38, এই বাড়িটি কিন্তু বিহারিদের। কিছুদিন সরকারের কাছে এটি ছিল রক্ষিত অর্পিত সম্পত্তি হিসাবে। সেই বাড়িটি তিনি এমপি থাকা অবস্থায় দখলে নেন। এরপরে এই যে বঙ্গবীর চঙ্গবীর টাউট টাঙ্গাইলের বেয়াদব বঙ্গবীর নামে পরিচয় দেয়, সন্ত্রাস, বুড়া সন্ত্রাস, সে কিন্তু একটি বাড়ি 27 বছর যাবৎ দখলে রেখেছে ধানমন্ডিতে, যার দাম 150 কোটি টাকা। শুধু তাই নয়, গ্রামের কথা বলি, এই বঙ্গবীর আপনার এই কুমুদিনী ট্রাস্টের জমি, পুরো জমি প্রায় 27 একর, কয় হাজার কাঠা জানেন? কুমুদিনী ট্রাস্টের জমি 27 বছর যাবৎ দখল করে রেখেছিলেন। বিএনপি যখন তাকে এখান থেকে উচ্ছেদ করতে বলেছিল একজন মুক্তিযোদ্ধাকে নাকি বিএনপি অপমান করতেছে। কি করছে দেখেন, সে একটা দখলদার, তাকে বলেছে এটা ছেড়ে দেওয়ার জন্য, সে এটাকে বানাইলো কি মুক্তিযোদ্ধাকে অপমান করছে। কেন মুক্তিযোদ্ধার কি বিচার হবে না? এই বিষয়গুলো নিয়ে নাহিদ ইসলাম কিন্তু স্পষ্টতর সুন্দর কথা বলেছেন। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় কিন্তু দুটি। একটি হলো সেনাবাহিনী তার ওয়াদা রাখেনি। এই ওয়াদা না রাখার কারণে সে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, মিডিয়াকে খবরদারি করছে, কোনো নেগেটিভ নিউজ করতে দিচ্ছে না শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তাদেরকে বলছে যেন তারা এনসিপির বিরুদ্ধে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এদের বিরুদ্ধে নিউজ করে, এবং এদের দেওয়া রসদ দিয়ে এদের চরিত্র হনন করার চেষ্টা করছে। মিথ্যা কথা বলছে। উত্তরা সিটি কর্পোরেশনের মেয়র নাকি 60 কোটি টাকার বিনিময়ে আসিফ মাহমুদ বিক্রি করছে। এটা বললেও আমি বিশ্বাস করি না। 60 কোটি টাকা নগদ দিয়ে কেউ মেয়র হতে যাবে না, কেউ চেয়ারম্যান হতে যাবে না। যাবে না, কারণ 60 কোটি টাকা ইজ এনাফ মানি ফর লিড হিজ লাইফ আফটার এন্ড। মৃত্যু পর্যন্ত চালা যাওয়ানো যথেষ্ট। 60 কোটি টাকা খরচ করে আপনি চুরি করার জন্য, চুরি করে এই টাকা উঠানোর জন্য কেউ মেয়র হতে যাবে না। 60 কোটি টাকা মনে রাখবেন, এটা অনেক টাকা। আবার এখন উঠাইলো কি 20 কোটি টাকার বিনিময়ে কোন পুলিশ কর্মকর্তাকে ট্রান্সফার করেছে। 20 কোটি টাকা দিয়ে কোনো পুলিশ কর্মকর্তা ট্রান্সফার হবে? সে রিটায়ার্ড হলে কত টাকা পাবে, কত টাকা ঘুষ খাবে? এই ধরনের প্রপাগান্ডা প্রচারণা চালা হচ্ছে। এই ছিল নাহিদ ইসলামের সাক্ষাৎকারের আমার দেশ পত্রিকায় প্রকাশিত জিস্ট অংশ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।